সুদপুর উচ্চ বিদ্যালয়ের ক্লাসে সকলকে স্বাগত। এখন দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় থেকে আলোচনা করা হবে। প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা এই ভিডিওগুলি দেখবে এবং দেখার পর বাড়িতে যেগুলো পড়ানো হলো সেইগুলো বই থেকে ভালো করে পড়বে। তারপর যদি কোনো অসুবিধা হয়, স্কুল খোলার পর বিদ্যালয়ে যে কোনো ভূগোল শিক্ষকের সঙ্গে সাক্ষাৎ করে তোমাদের অসুবিধার কথাগুলি জানাবে। এখন আলোচনার বিষয়গুলি হলো ভূমিরূপ প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়ার শ্রেণীবিভাগ, পর্যায়ন প্রক্রিয়া, ভূমিরূপ গঠনে আবহবিকার। ভূমিরূপ প্রক্রিয়া। ভূমিরূপ সম্পর্কে তোমরা নবম শ্রেণীতে পড়েছ। ভূমিরূপ কি এটা তোমরা জেনেছ, সেই বিষয়ে আর বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। এখন ভূমিরূপ প্রক্রিয়া সম্পর্কেই আলোচনায় যাচ্ছি। পৃথিবীর গঠন বা নকশা প্রাথমিকভাবে সুবিশাল মহাদেশ ও মহাসাগর দ্বারা চিহ্নিত হয়, যেগুলিকে প্রথম পর্যায়ের ভূমিরূপ বলা হয়, অর্থাৎ ফার্স্ট অর্ডার ল্যান্ডফর্ম। মহাদেশ ও মহাসাগরগুলির মধ্যে সৃষ্ট সুউচ্চ পর্বত, মালভূমি, মহীসোপান, মহীঢাল, সমভূমি, এগুলিকে দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপ বলা হয়। এই দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপের উপর আবার বিভিন্ন প্রক্রিয়া ক্রিয়াশীল হয়ে তৃতীয় পর্যায়ের ভূমিরূপ, যেমন আই ও ভি আকৃতির নদী উপত্যকা, করি, গৌড়, ইয়াদেং, জুগেন, বালিয়ারি, গ্রাবরেখা গঠন করে। এখন ভূমিরূপের পর্যায়টা একবার ছকের সাহায্যে দেখে নিই। এখানে দেখো, ভূমিরূপের পর্যায়ের মধ্যে প্রথম পর্যায়ের ভূমিরূপে পড়ে মহাদেশ ও মহাসাগর। পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপের মধ্যে অবস্থান করছে পর্বত, মালভূমি, সমভূমি, আর মহাসাগরের মধ্যে অবস্থান করছে তৃতীয় পর্যায়ের ভূমিরূপ মহীসোপান, মহীঢাল, গভীর সমুদ্র সমভূমি, সমুদ্রখাত প্রভৃতি। দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপ থেকে আবার তৃতীয় পর্যায়ের ভূমিরূপে সৃষ্টি হয়েছে। তৃতীয় পর্যায়ের ভূমিরূপে অবস্থান করছে পর্বতশৃঙ্গ, গিরিখাত, প্লাবনভূমি, বদ্বীপ, অশ্বক্ষুরাকৃতি হ্রদ প্রভৃতি। আবার অন্যদিকে উপকূল, অ্যাটল, কোরাল দ্বীপ, বদ্বীপ ইত্যাদি ইত্যাদি। সে যাই হোক, মোট কথা যে বিভিন্ন প্রক্রিয়া ক্রিয়াশীল হয়ে ভূমিরূপের পরিবর্তন ঘটায় বা ভূমিরূপ সৃষ্টি করে, সেই প্রক্রিয়াগুলিকেই আমরা ভূমিরূপ প্রক্রিয়া বলে থাকি।
এটাকে সংজ্ঞা আকারে বললে আমরা এটাই বলতে পারি, যেসব প্রাকৃতিক ও রাসায়নিক প্রক্রিয়া ভূপৃষ্ঠের রূপ অর্থাৎ পৃথিবীর বহির অঙ্গের পরিবর্তন ঘটায় তাদের ভূমিরূপ প্রক্রিয়া বলে। যেমন নদী প্রবাহ, ভূমিকম্প, অগ্ন্যুৎগম ইত্যাদি। এখন ভূমিরূপ প্রক্রিয়ার বা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার শ্রেণী বিভাগটা একটু দেখে নিই। এখানে আমরা দুটি শ্রেণী প্রাথমিক অবস্থায় দেখতে পাচ্ছি, পার্থিব প্রক্রিয়া এবং মহাজাগতিক প্রক্রিয়া। এখানে বিস্তারিত আলোচনায় যাব না, কারণ তোমরা এগুলো একাদশ শ্রেণীতে ভালো করে পড়েছ। শুধুমাত্র সংক্ষেপে প্রাথমিক শ্রেণী বিভাগটা একটু বলে দিচ্ছি। পৃথিবীতে যে ভূগঠনকারী প্রক্রিয়াগুলি ঘটে অর্থাৎ পৃথিবীর মধ্যে, সেটা ভূপৃষ্ঠের উপরেও হতে পারে অথবা পৃথিবীর অভ্যন্তরেও হতে পারে, ভূপৃষ্ঠের নিচের অংশেও হতে পারে, বা অর্থাৎ উপপৃষ্ঠেও হতে পারে, বা আরো কিছুটা গভীরেও হতে পারে। অর্থাৎ পৃথিবীতে যে ভূগঠনকারী প্রক্রিয়াগুলি ঘটে তাদের পার্থিব প্রক্রিয়া বলে। যেমন নদী প্রবাহ, ভূমিকম্প ইত্যাদি। অন্যদিকে মূলত উল্কাপাত ও কিছু মহাজাগতিক বস্তুকণা ভূমিরূপ গঠনে সহায়তা করে, তাদের মহাজাগতিক প্রক্রিয়া বলে। অর্থাৎ এই প্রক্রিয়াটা পৃথিবীর বায়ুমণ্ডলের একেবারে ঊর্ধ্ব অংশে বা বায়ুমণ্ডলের বাইরে সংঘটিত হচ্ছে, সেখান থেকে এই প্রক্রিয়া সংঘটিত হচ্ছে। আরো একবার বলি, মূলত উল্কাপাত ও কিছু মহাজাগতিক বস্তুকণা ভূমিরূপ গঠনে সহায়তা করে থাকে, তাদের মহাজাগতিক প্রক্রিয়া বলে। এখন তোমাদের উচ্চ মাধ্যমিকের অর্থাৎ দ্বাদশ শ্রেণীর সিলেবাসে মূল আলোচ্য বিষয় বহির্জাত প্রক্রিয়া। এই কারণে আর বিস্তারিত অন্যান্য প্রক্রিয়া সম্পর্কে আলোচনায় আমি যাচ্ছি না শ্রেণী বিভাগে। আবার বলছি, এগুলো তোমরা একাদশ শ্রেণীতে বিস্তারিত পড়েছ। এখন আলোচনার বিষয় বহির্জাত প্রক্রিয়া। ভূপৃষ্ঠের উপরিভাগে ক্রিয়াশীল যে প্রক্রিয়াগুলি ভূমিরূপের পরিবর্তন ঘটায় বা ভাস্কর্য সৃষ্টি করে তাকে বহির্জাত প্রক্রিয়া বলে। আবার বলি, ভূপৃষ্ঠের উপরিভাগে ক্রিয়াশীল যে প্রক্রিয়াগুলি ভূমিরূপের পরিবর্তন ঘটায় বা ভাস্কর্য সৃষ্টি করে তাদের বহির্জাত প্রক্রিয়া বলে। এখানে যে চিত্রটি দেখানো হচ্ছে সেখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটা উপবৃত্তাকার পৃথিবী আঁকা রয়েছে এবং বাঁদিকে উপরের অংশে সূর্য রয়েছে। সূর্যের কাছে এক্সোজেনিক লেখা রয়েছে এবং পৃথিবীর অভ্যন্তরে এন্ডোজেনিক লেখা রয়েছে। এর অর্থ এটাই, পৃথিবীর অভ্যন্তরে ক্রিয়াশীল যে শক্তি
সেটাকে আমরা অন্তর্জাত শক্তি বলি এক কথায়। সেই অন্তর্জাত শক্তিটা এন্ডোজেনিক বলে লেখা রয়েছে। আর ভূপৃষ্ঠের উপরে যে শক্তি ক্রিয়াশীল সেটা এক্সোজেনিক বলে লেখা রয়েছে, অর্থাৎ বহির্জাত শক্তি। এই বহির্জাত শক্তির সকল উৎস কিন্তু সূর্য, এই কারণে সূর্যটি দিয়েই দেখানো হয়েছে। মূল উৎস হচ্ছে সূর্য বহির্জাত শক্তির। তো যাই হোক, বহির্জাত শক্তি কি বোঝা গেছে। এই বহির্জাত শক্তির উদাহরণ আবহ বিকার, দুঃখিত, বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ আবহ বিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন ইত্যাদি। এই বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি কি আমরা একটু দেখে নিই। এটি একটি ধীর গতির প্রক্রিয়া, অর্থাৎ ধীরে ধীরে সংগঠিত হয়। এখানে সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। শুধুমাত্র ভূপৃষ্ঠের উপরেই এই প্রক্রিয়া ক্রিয়াশীল। এই প্রক্রিয়াগুলি ভূপৃষ্ঠের উচ্চতার হ্রাস বৃদ্ধি ঘটিয়ে বিভিন্ন উচ্চতা বিশিষ্ট ভূমিভাগের মধ্যে সামঞ্জস্য আনার চেষ্টা করে। তাই এই প্রক্রিয়াকে পর্যায়ন প্রক্রিয়াও বলা হয়। এবার আমরা বহির্জাত প্রক্রিয়ার শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। বহির্জাত প্রক্রিয়ার তিনটি শ্রেণী রয়েছে, বা তিন ভাবে বহির্জাত প্রক্রিয়া সংগঠিত হয়: অবরোহণ, আরোহণ ও জৈবিক প্রক্রিয়া। এদের আবার বিভিন্ন উপশ্রেণী রয়েছে। এখন আলোচনার বিষয় অবরোহণ প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়া সমূহের মধ্যে যেসব প্রক্রিয়ায় নগ্নীভবন বা নির্মোচনের মাধ্যমে ভূপৃষ্ঠের উচ্চতা পর্যায়ক্রমিকভাবে হ্রাস পায় বা ভূমিভাগ নিচু হয়ে যায়, তাদের অবরোহণ প্রক্রিয়া বলে। আবার বলছি, বহির্জাত প্রক্রিয়াসমূহের মধ্যে যেসব প্রক্রিয়ার দ্বারা নগ্নীভবন বা নির্মোচনের মাধ্যমে ভূপৃষ্ঠের উচ্চতা পর্যায়ক্রমিকভাবে হ্রাস পায় বা ভূমিভাগ নিচু হয়ে যায়, তাদের অবরোহণ প্রক্রিয়া বলে। এখন এই প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি হলো, এর দ্বারা ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায়। অবরোহণের শেষ সীমা হলো সমুদ্রপৃষ্ঠ। আমরা এটা আগেও শুনেছি ক্লাস 10-এ পড়ার সময়, যে কোনো নদী কোনো একটা উচ্চভূমিকে ক্ষয় করতে করতে সমুদ্র পৃষ্ঠ পর্যন্তই ক্ষয়কার্য চালাতে পারে, তারপর নদী তার ক্ষয় করার শক্তি হারাবে। এক্ষেত্রেও তাই দেখছি, অবরোহণের শেষ সীমা হলো সমুদ্রপৃষ্ঠ। অবরোহণ প্রক্রিয়াকে একত্রে নগ্নীভবনও বলা হয়। অর্থাৎ অবরোহণ বলতে আমরা এক কথায় সারাংশ করলে এটাই বুঝলাম যে এর মাধ্যমে কোনো উচ্চভূমি ক্ষয়প্রাপ্ত হয় এবং তার উচ্চতা ক্রমশ হ্রাস পায়, উচ্চতা কমতে থাকে। অর্থাৎ অবরোহণের সঙ্গে ক্ষয় কথাটি যুক্ত। এই প্রক্রিয়ার ফলে কি হয়? ভূমির উত্তল ও অবতল ঢাল তৈরি হয়। ভূমির ঢালের পশ্চাৎ অপসারণ ঘটে, মানে ভূমির ঢালটা ক্রমশ মূল উচ্চভূমির দিকে, পিছনের দিকে সরে সরে যায়।
ও ঢালটি যত সময় যায় তত আরো খাড়া হয়, মৃদু ঢাল থেকে খাড়া ঢাল যুক্ত হয়। এছাড়া বিভিন্ন প্রকার ক্ষয়জাত ভূমিরূপ এর মাধ্যমে সৃষ্টি হয়। এখন আলোচনার বিষয় আরোহণ প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়া সমূহের মধ্যে যেসব প্রক্রিয়ার দ্বারা অবক্ষেপণ বা সঞ্চয় কার্যের মাধ্যমে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পায় তাদের আরোহণ প্রক্রিয়া বলে। আবার বলছি, বহির্জাত প্রক্রিয়াসমূহের মধ্যে যেসব প্রক্রিয়ার দ্বারা অবক্ষেপণ বা সঞ্চয় কার্যের মাধ্যমে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পায় তাদের আরোহণ প্রক্রিয়া বলে। অর্থাৎ এটাই বোঝা যাচ্ছে যে কোনো ক্ষয়জাত পদার্থ কোনো বহির্জাত শক্তির দ্বারা বাহিত হয়ে নিম্নভূমিতে জমা হয়ে সেই নিম্নভূমির উচ্চতা সঞ্চয় কার্যের ফলে ক্রমশ বৃদ্ধি পাবে। তোমরা এই ছবিটির যে চিত্রটি এখানে দেখানো হচ্ছে সেখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ উপরের অংশে বাঁ দিকের উচ্চভূমি যেটা ছিল, নিচের অংশের ছবিতে বাঁ দিকের উচ্চভূমিটার উচ্চতা হ্রাস পেয়েছে। কিন্তু ওই ক্ষয়জাত পদার্থগুলো কোথায় গিয়েছে? ডান দিকের যে নিম্নভূমি সেখানে জমা হয়েছে। এই বাদামি কালারের যে অংশটা দেখানো রয়েছে অতটা উঁচু হয়েছে, অর্থাৎ এই নিম্নভূমিটার উচ্চতা সঞ্চয় কার্যের ফলে বৃদ্ধি পেল। এক্ষেত্রে এখানে আরোহণ প্রক্রিয়া সংঘটিত হলো। ক্ষয়জাত পদার্থ এসে নিম্নভূমিতে জমা হয়ে নিম্নভূমির উচ্চতাটা বৃদ্ধি করলো। অর্থাৎ এই আরোহণের সাথে সঞ্চয় কথাটা যুক্ত। ক্ষয়জাত পদার্থ সমূহ আরোহণের দ্বারা কোনো নিম্নভূমিতে সঞ্চিত হয়ে নিম্নভূমির উচ্চতাটা বাড়িয়ে দিচ্ছে। এই আরোহণ প্রক্রিয়ার বৈশিষ্ট্য কি? এর মাধ্যমে নিম্নভূমি ভরাট হয়ে সমভূমিতে পরিণত হয়। নদী এই প্রক্রিয়ার মুখ্য মাধ্যম। ভূমিরূপের ভূতাত্ত্বিক গঠন অর্থাৎ জিওলজিক্যাল স্ট্রাকচার যেটা বলা হয়, জলবায়ুর অবস্থা কোন স্থানের, তারপর ভূমির ঢাল প্রভৃতি এই প্রক্রিয়ার নিয়ন্ত্রক হিসাবে কাজ করে। ভূমিরূপের ভূতাত্ত্বিক গঠন, জলবায়ুর অবস্থা, ভূমির ঢাল এই প্রক্রিয়ার নিয়ন্ত্রক হিসাবে কাজ করে। এখন অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য যেগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করা যায়। যে প্রক্রিয়ায় দেখো বাঁ দিকে রয়েছে আরোহণ, ডান দিকে রয়েছে অবরোহণ। যে প্রক্রিয়ায় বহির্জাত শক্তিসমূহের ক্রিয়ায় উৎপন্ন নুড়ি, কাঁকর, বালি, পলি প্রভৃতি নিম্নভূমিতে সঞ্চিত হয়ে নিম্নভূমিকে সমভূমিতে পরিণত করে তাকে আরোহণ প্রক্রিয়া বলে। অন্যদিকে যে প্রক্রিয়ায় বহির্জাত শক্তিসমূহের প্রভাবে ভূপৃষ্ঠের উচ্চভূমিগুলি ধীরে ধীরে ক্ষয় পেয়ে ক্রমশ নিচু হয়ে যায় সেই প্রক্রিয়াকে অবরোহণ প্রক্রিয়া বলে। দ্বিতীয় পার্থক্য, আরোহণ প্রক্রিয়ায় নিচু ভূমিভাগের উচ্চতা ক্রমশ বৃদ্ধি পায়, অন্যদিকে অবরোহণ প্রক্রিয়ায় উচ্চভূমির উচ্চতা ক্রমশ হ্রাস পেতে থাকে। তৃতীয় পার্থক্য, নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, সমুদ্র তরঙ্গ, ভৌমজল প্রভৃতির সঞ্চয় কার্যের মাধ্যমে আরোহণ প্রক্রিয়া সংঘটিত হয়। অন্যদিকে আবহবিকার, পুঞ্জিত স্খলন এবং নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, সমুদ্র তরঙ্গ, ভৌমজল প্রভৃতির ক্ষয়কার্যের মাধ্যমে অবরোহণ প্রক্রিয়া
সংঘটিত হয়। 4 নম্বর পার্থক্য, এই প্রক্রিয়ায় ভূমিভাগের ঢাল হ্রাস পায় এবং নিম্নভূমি ক্রমশ সমভূমি গঠনের দিকে এগিয়ে যায়। অন্যদিকে অবরোহণের ক্ষেত্রে এই প্রক্রিয়ায় উত্তল ও অবতল ঢাল তৈরি হয় এবং ক্ষয়ের ফলে ঢালের পশ্চাৎ অপসারণ ঘটে, ফলে ঢাল আরও খাড়া হয়। 5 নম্বর পার্থক্য, আরোহণ প্রক্রিয়ায় বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ সঞ্চয়জাত ভূমিরূপের সৃষ্টি হয়। অন্যদিকে অবরোহণ প্রক্রিয়ায় বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ ক্ষয়জাত ভূমিরূপের সৃষ্টি হয়। এরপরের আলোচনার বিষয় জৈবিক প্রক্রিয়া। তোমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছ উদ্ভিদের শিকড় শিলার ফাটলের মধ্যে প্রবেশ করেছে এবং শিলাটিকে দ্রুত আবহবিকার হতে সহায়তা করছে, অর্থাৎ ভাঙতে সহায়তা করছে। আবার মানুষ কোনো পাহাড়ের থেকে পাথর তৈরি করছে পাহাড় কেটে, তো এই ক্ষেত্রেও ওই পাহাড় বা পর্বত যেখান থেকেই করছে সেই পাহাড়কে বা পর্বতের উপর আবহবিকার দ্রুত সংঘটিত হবে এবং পাহাড় বা পর্বতটি দ্রুত ক্ষয় হবে। এক্ষেত্রেও মানুষ এই কাজটি করছে। অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী ক্ষয় ও সঞ্চয় কার্যে অংশগ্রহণ করে অনেক সময় ভূমিরূপের পরিবর্তন ঘটায়। জীবজগতের দ্বারা যে প্রক্রিয়ায় ভূমিরূপের পরিবর্তন ঘটে তাকেই জৈবিক প্রক্রিয়া বলে। উদ্ভিদ এবং প্রাণী উভয়ই জীবের অংশ, তা উভয়ই এই ভূমিরূপ পরিবর্তনে বা ভূমিরূপ সৃষ্টিতে সহায়তা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে করে থাকে। এখন আলোচনার বিষয় পর্যায়ন প্রক্রিয়া। যে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, পরিবহন ও সঞ্চয় কাজে সামঞ্জস্য আসে তাকে পর্যায়িতকরণ বা পর্যায়ন বলে। অন্যভাবে বললে পর্যায়ন বলতে বোঝায় ক্ষয়কার্যের মাধ্যমে উচ্চভূমি এবং সঞ্চয় কার্যের মাধ্যমে নিম্নভূমির সমতলীকরণ প্রক্রিয়া। এখানে যে চিত্রটি দেখানো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, প্রথম ধাপে উচ্চভূমি এবং উপত্যকা রয়েছে। দ্বিতীয় ধাপে উচ্চভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে সেই ক্ষয়জাত পদার্থগুলো উপত্যকায় অবক্ষেপিত হয়েছে, অর্থাৎ সঞ্চিত হয়েছে। এই উপত্যকার উচ্চতা বাড়াচ্ছে এবং উচ্চভূমির উচ্চতা কমছে। তৃতীয় ধাপে এই উচ্চভূমি এবং উপত্যকা উভয়েরই উচ্চতা সমান হয়ে গেছে, প্রায় সমান হয়ে গেছে, যেটাকে আমরা পর্যায়িত ভূমিভাগ বলছি। তো এখানে উচ্চভূমিতে ক্ষয়কার্যের মাধ্যমে এবং নিম্নভূমিতে সঞ্চয় কার্যের মাধ্যমে সমতলীকরণ প্রক্রিয়া সংঘটিত হচ্ছে। এটাই হচ্ছে পর্যায়ন। এই পর্যায়ন শব্দটি ইংরেজিতে যাকে আমরা গ্রেডেশন বলছি, GRADATION, গ্রেডেশন, এই শব্দটি প্রথম ব্যবহার করেন চেম্বারলিন ও স্যালিসবারি। অন্যদিকে গ্রেড, GRADE, গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন জি.কে. গিলবার্ট। এটা তোমরা মনে রাখবে। কোনো ভূমিরূপের পর্যায়ন
তিনটি ধাপে ঘটে থাকে। প্রথম পর্যায়ে শিলার বিচূর্ণন হয়, অর্থাৎ শিলাটি ভাঙে। দ্বিতীয় পর্যায়ে শিলাচূর্ণগুলির অপসারণ ঘটে, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। এবং তৃতীয় পর্যায়ে ক্ষয়জাত বস্তুগুলির অবক্ষেপণ ঘটে, অর্থাৎ সঞ্চিত হয়, কোনো নিম্নভূমিতে সঞ্চিত হয়। এইভাবে কোনো ভূমিরূপের পর্যায়ন সংঘটিত হয়। পর্যায়নের সঙ্গে নদী অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেই কারণে পর্যায়নের সঙ্গে পর্যায়িত নদী ঢাল বলে একটি কথা আলোচনা না করলেই হয় না। এখানে চিত্রে তোমরা দেখতে পাচ্ছ প্রাথমিক অবস্থায় ভূমিরূপের মধ্যে বন্ধুরতা ছিল। একেবারে উপরের চিত্রটি। এখানে যে চিত্রে যেটা আঁকা রয়েছে এটা একটি নদীর দীর্ঘ প্রোফাইল, লং প্রোফাইল বলে যাকে। উৎস থেকে মোহনা পর্যন্ত যদি আমরা রেখাচিত্রের মাধ্যমে নদীর গতিপথের উচ্চতাগুলি দেখাই তখন সেটাকে আমরা লং প্রোফাইল বলি। এই লং প্রোফাইল আঁকা রয়েছে। প্রাথমিক অবস্থায় ভূমির ঢাল যেমন ছিল সেটা উপরের অংশে আঁকা রয়েছে। দ্বিতীয় অংশে ভূমির বন্ধুরতার মধ্যে যেগুলো উঁচু স্থান সেগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে দেখো নিচু স্থানে হলুদ অংশে জমা হয়ে সমতলীকরণ প্রক্রিয়া চলছে। আর তৃতীয় চিত্রে প্রায় সমতল হয়ে গেছে, যে রেখাচিত্রটা আমরা সোজা দেখতে পাচ্ছি। এই প্রোফাইলটাকে আমরা বলছি গেডেড স্ট্রিম প্রোফাইল, মানে পর্যায়িত নদী ঢাল। কোনো পর্যায়িত ভূমিরূপের মধ্যে যে নদী ঢাল অবস্থান করছে, অবশ্যই দীর্ঘ রেখাচিত্র, লং প্রোফাইল, সেই নদী ঢালটাকেই আমরা বলছি পর্যায়িত নদী ঢাল। এখন ভূমিরূপ ও আবহবিকার। আবহবিকার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিরূপ গঠনে সহায়তা করে। এই প্রক্রিয়াটি ভূপৃষ্ঠে এবং উপপৃষ্ঠে সক্রিয় থাকে, অর্থাৎ ভূপৃষ্ঠের সামান্য নিচের অংশের কথাও বলা হচ্ছে উপপৃষ্ঠ। ভূমিরূপ ভূমিরূপ গঠনে অন্যতম একটি বহির্জাত প্রক্রিয়া হলো আবহবিকার। আবহবিকারের ফলে শিলা যান্ত্রিকভাবে ভেঙে যায় ও চূর্ণ বিচূর্ণ হয়, আবার রাসায়নিকভাবেও বিয়োজিত হয়, যা আবার পরোক্ষভাবে পুঞ্জিত ক্ষয়, নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি অন্যান্য ভূমিরূপ প্রক্রিয়ার সঞ্চয় কার্যে সহায়তা করে। কিভাবে? এই আবহবিকারের ফলে যদি শিলাটি না ভাঙতো তাহলে পুঞ্জিত ক্ষয়ের জন্য পুঞ্জীভূত পদার্থ আসতো কোথা থেকে? আবহবিকারজাত পদার্থ থেকেই তো পুঞ্জীভূত পদার্থের সৃষ্টি হয়। আবার আবহবিকারের দ্বারা কোনো শিলার ভাঙন ঘটলে, সেই শিলা চূর্ণ বিচূর্ণ হলে তবেই সেগুলো নদীর বাহিত হওয়ার জন্য প্রবাহিত হতে পাবে। তবে নদী নিজেও শিলার বিচূর্ণন ঘটায়, সেটাও হয়, কিন্তু আবহবিকারও নদীকে তার যে বোঝার পরিমাণ সেটা কিছুটা দিয়ে থাকে, আবহবিকারও দিয়ে থাকে। আবার বায়ুর ক্ষেত্রেও তাই, বায়ুর কাজের ক্ষেত্রেও তাই, হিমবাহর ক্ষেত্রেও তাই। এরা নিজেরাও হয়তো ক্ষয়কার্য চালায়, আবার আবহবিকারজাত পদার্থগুলোকেও এরা বাহিত করে নিয়ে যায়। অর্থাৎ আবহবিকারের এখানে দেখো পরোক্ষভাবে ক্ষয়কার্য প্রক্রিয়ায় অংশ নিচ্ছে। অর্থাৎ ভূমিরূপ গঠনে আবহবিকারের ভূমিকা রয়েছে। এক্সফলিয়েশন গম্বুজ, গোলাকার বোল্ডার, স্ক্রি বা ট্যালাস,
টর বা ক্যাসেল কপিচ, ইনসেলবার্জ, ডিউরিক্রাস্ট, এগুলো সবই হচ্ছে আবহাওয়া বিকারের ফলে সৃষ্ট ভূমিরূপ। আজ এ পর্যন্তই থাক, পরের ক্লাসে আবার এর পরের অংশগুলো আলোচনা করা হবে।